ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা ছায়া পদার্থবিদ্যার যে ফিজিক্স বই তার ক্লাস 12-এর তড়িৎ বিভব চ্যাপ্টারের সেট 2 এর অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা তড়িৎ বিভবের সেট 1 এর অঙ্কগুলো করেছিলাম। যারা দেখোনি তারা সেই ভিডিওতে গিয়ে সেগুলো দেখে আসতে পারো। তো শুরু হচ্ছে তড়িৎ বিভবের সেট 2 এর অঙ্ক। তো দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক কী বলছে। নাম্বার 1 বলছে একটি 20 ESU ধনাত্মক আধান থেকে 30 সেন্টিমিটার দূরে একটি 30 ESU ঋণাত্মক আধান অবস্থিত। উভয় আধানের সংযোগকারী সরলরেখার উপর উভয় আধানের মধ্যে প্রথম আধান থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দুতে বিভব কত হবে? কোন বিন্দুতে বিভব শূন্য হবে? এরকম দুটো কোশ্চেন করেছে। তো কি করেছি দেখো, এখানে 20 ESU ধনাত্মক আধান থেকে 30 সেন্টিমিটার দূরে আমরা 30 ESU একটা ঋণাত্মক আধান নিয়েছি। তো যেটা একটা ছবিতে দেখানো হয়েছে, 20 ESU একটা প্লাস আধান আর 30 ESU একটা মাইনাস আধান। এ আর বি দুটো পয়েন্টের মধ্যে রয়েছে, যাদের দূরত্ব বলছে 30 সেন্টিমিটার। তো এবারে বলছে যে উভয় আধানের সংযোগকারী সরলরেখার উপর উভয় আধানের মধ্যে প্রথম আধান থেকে 10 সেমি দূরে বিভব কত? তো আমরা ধরে নিচ্ছি যে একটা পি বিন্দু রয়েছে যেটা এর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। তাহলে পি বিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে হবে। তো সেই জন্য যেটা করা হয়েছে, দুটো আধানের জন্যই আমরা এখানে পি বিন্দুতে বিভবটা নির্ণয় করেছি। তো কীভাবে দেখো বিভব নির্ণয় করা হয়েছে, যে এখানে যেহেতু এটা সিজিএস পদ্ধতি, তাহলে ফর্মুলা কী হয়? ভি ইকুয়াল কে কিউ বাই আর। তো কে যেহেতু আমাদের সিজিএস পদ্ধতিতে 1 হয় আমরা জানি, তাই জন্য কে এর মান 1 ধরলে ভি পাচ্ছি কত না 20 ESU আধানটার জন্য হচ্ছে 20/10, কেননা এ থেকে বি এর দূরত্ব ছিল 10 সেন্টিমিটার। আর -30 ESU আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে? -30/20। তার কারণ কি না, বি থেকে পি এর দূরত্ব কত হবে? 20 হবে, পুরোটা 30, 10 মাইনাস করলে পি থেকে বি এর দূরত্ব হয় 20। সেভাবেই করা হয়েছে জিনিসটা। তাতে করে ভি এর মান আমরা পাচ্ছি 0.5 ESU। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমরা প্রথমেই কিন্তু পি বিন্দুতে বিভব নির্ণয় করে ফেলতে পারলাম। এর পরের কোশ্চেনটা করেছি যে কোন বিন্দুতে বিভব শূন্য হবে, সেকেন্ড পার্টটা যেটা। তো সেখানে আমরা ধরে নিচ্ছি যে একটা কিউ বিন্দু নিয়ে নিয়েছি। দেখো এখানে ছবিতে কিউ বিন্দু নেওয়া রয়েছে। ধরে নিলাম যে কিউ বিন্দুতে বিভব শূন্য হবে এবং কিউবের দূরত্ব +20 ESU যে আধানটা, তার দিক থেকে ধরে নিলাম এক্স দূরত্ব। তো তাহলে একই রকমভাবে দুটো আধানের জন্য আমরা কিউ বিন্দুতে বিভব বার করলাম, করে সেটাকে আমরা শূন্য করে নিচ্ছি, যেহেতু আমরা ধরে নিলাম যে কিউ বিন্দুতে বিভব 0 হবে। তাহলে 20-র জন্য কিউ বিন্দুতে বিভব কত? 20/x। 30-র জন্য বিভব কত? -30/30 - x। তো সেখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে এক্স এর মান বার করা হবে। এক্স এর মান বেরোচ্ছে কত না 12। সো আমরা উত্তর লিখে নিচ্ছি এখানে যে 20 ESU আধানের থেকে 12 সেন্টিমিটার দূরত্বে বিভবের মান 0 হবে। চলে আসছি পরের 2 নম্বর অঙ্কে। এখানে বলেছে এল দৈর্ঘ্যের একটি দণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার রূপ দেওয়া হলো। তারটিতে কিউ পরিমাণ আধান সমানভাবে বণ্টিত আছে। তারটির কেন্দ্রে এসআইতে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। তো এক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে যে এসআই পদ্ধতি ব্যবহার করে অঙ্কটা করতে হবে। তো যাই হোক, এখানে এল দৈর্ঘ্যের একটি দণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার রূপ দেওয়া হয়েছে। তো সেই কারণে আমরা একটা ছবি এখানে এঁকেছি যে একটি দণ্ডকে ধরুন বাঁকিয়ে নেওয়া হয়েছে। কীভাবে? একটা অর্ধবৃত্তাকারভাবে বাঁকিয়ে নেওয়া হয়েছে এবং দণ্ডটিতে কিছু পরিমাণ চার্জ বা আধান এরকমভাবে ডিস্ট্রিবিউট করা রয়েছে আর কি। অর্ধবৃত্ত যেহেতু তার একটা ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে ও বলে সেন্টারকে লেখা রয়েছে। তো এখানে যদি দণ্ডের দৈর্ঘ্য এল হয়, আমাদের বলেই দিয়েছিল যে দণ্ডের দৈর্ঘ্য এল হবে। তো আমরা লিখতে পারি যে এল ইকুয়াল পাই আর। পাই আর হচ্ছে একটি অর্ধবৃত্তের যে পরিধি, তার মান। একটা বৃত্তের পরিধি হয় 2πr, তাহলে অর্ধবৃত্তের পরিধি হবে পাই আর, সেটা হচ্ছে এল এর সঙ্গে সমান, যেহেতু একটা দণ্ডকে আমরা বাঁকিয়েছি এরকমভাবে। তো তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ আমরা পাচ্ছি কত? L/পাই। তো এটা আগে এখানে করে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে ধরে নেওয়া হয়েছে যে তারটির কোনো একটি ক্ষুদ্র অংশের আধান ডিকিউ
এবং ওই ডি কিউবের জন্য তারের কেন্দ্রে ও বিন্দুতে বিভবের মান আমরা ধরে নিচ্ছি ডিভি ইকুয়াল 1/4πε0 ডি কিউ বাই আর। ধরে নেওয়া যাক যেটা ক্ষুদ্র অংশ রয়েছে আমার ডি কিউ বলে, সেই ডি কিউবের জন্য আমরা ও বিন্দুতে এইরকম টাইপের একটা বিভব পেলাম, যেটাকে আমরা ডিভি বলে মেনশন করলাম। এবার তাহলে এই সম্পূর্ণ তারে যে আধান রয়েছে, এই সমস্ত আধানের জন্য তাহলে ও বিন্দুতে বিভবের মান কত হবে সেইটা আমরা নির্ণয় করছি এখানে। তো তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, ডিভিকে ইন্টিগ্রেশন করতে হবে, করে সেখান থেকে আমরা ভি পাবো। তো ভি তাহলে কত হচ্ছে, ভি এর মান আমরা পাচ্ছি 1/4πε0 ইন্টিগ্রেশন ডি কিউ বাই আর। আচ্ছা, তো এখানে দেখো যে সবই কনস্ট্যান্ট, এখানে 1/4πε0 কনস্ট্যান্ট আছে, আর কনস্ট্যান্ট আছে, তো সেগুলো তাহলে ইন্টিগ্রেশনের বাইরে আসবে, ইন্টিগ্রেশন হবে শুধুমাত্র ডি কিউবের জন্য। তো আমরা আবার জানি যে মোট আধানের পরিমাণ হচ্ছে ক্যাপিটাল কিউ, তাহলে আমরা ইন্টিগ্রেশন ডি কিউকে ক্যাপিটাল কিউ বলতে পারি। একইভাবে আমরা আর এর মান অলরেডি জানি, আর এর মান কত, L/π। তো আর এর মান আমরা যদি L/π বসিয়ে দিই, এটা উল্টে কি হচ্ছে, π/L হচ্ছে। তো সেখান থেকে আমরা কিন্তু ভি এর মান বার করে ফেলতে পারছি, ভি এর মান আসছে ক্যাপিটাল কিউ বাই 4ε0 L। আচ্ছা, চলে আসবো পরবর্তী অঙ্ক, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলছে একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে 180 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে পড়লে এর চূড়ান্ত বেগ কত হবে। ইলেকট্রনের ভর দেয়া রয়েছে m ইকুয়াল 9 × 10⁻31 কেজি এবং ইলেকট্রনের আধান q ইকুয়াল 1.6 × 10⁻19 কুলাম। তো দেখো ইলেকট্রনের ভরও দেওয়া রয়েছে, আধানও দেওয়া রয়েছে। অনেক সময় পরীক্ষায় হয়তো এগুলো নাও দেওয়া থাকতে পারে, কেননা তোমরা এগুলো জানবে ইলেকট্রনের ভর কত, আধান কত, যদিও এই অঙ্কটাতে দেওয়া রয়েছে, কিন্তু এগুলো মুখস্থ রাখলেই সব থেকে ভালো হয়। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি না, ইলেকট্রনটির ক্ষেত্রে আমরা জানি যে তড়িৎ স্থিতিশক্তি সেটা কিন্তু গতিশক্তির সঙ্গে সমান হয়, এটা শক্তির সংরক্ষণ থেকে আমরা জানতে পারছি। তো স্থিতিশক্তির ফর্মুলা কি, স্থিতিশক্তির মান হচ্ছে কিউভি। গতিশক্তি মানে কি, গতিশক্তি মানে হচ্ছে ½ mv²। এখানে ডাইরেক্ট যদি আমরা ফর্মুলা বসিয়ে দিই, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে বেগ ভি ইকুয়াল √2qv/m। তো খেয়াল রাখতে হবে এখানে এই ভি কিন্তু বেগ, আর এই দিকের যে ভি রয়েছে এটা কিন্তু বিভব। তো এবার ফর্মুলা যদি আমরা বসিয়ে দিই, এখান থেকে কিউ এর মান এবং ভি এর মান যদি বসিয়ে দেওয়া হয় এবং এম এর মানও দেওয়া ছিল, সেগুলো পরপর বসিয়ে দিলে আমরা এখান থেকে বেগের মান বার করতে পারছি। আমাদের এখানে বেগের মান পাচ্ছি 8 × 10⁶ মিটার পার সেকেন্ড। চলে এলাম পরবর্তী 4 নম্বর অঙ্কে। এখানে বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 1 × 10⁻7 কুলম, 2 × 10⁻7 কুলম এবং -4 × 10⁻7 কুলম আধান আছে। এই আধানগুলির পারস্পরিক তড়িৎ স্থিতিশক্তি কত, এরকম একটা বার করতে বলেছে। তো আমরা এখানে একেবারে সমগ্র সংস্থাটির জন্যই স্থিতিশক্তির মান বলে লিখে স্থিতিশক্তির যে ফর্মুলা হয় সেই ফর্মুলা লিখে দেওয়া হয়েছে। যেখানে যেহেতু 3টি আধান রয়েছে, তো তাদের পরস্পরের মধ্যে যে স্থিতিশক্তি তার ফর্মুলা কিভাবে লিখেছি দেখো, লেখা হয়েছে স্থিতিশক্তি U ইকুয়াল 1/4πε0 Q1 Q2 Q2 Q3 Q3 Q1, এই পুরোটা যোগফল বাই দূরত্ব আর। তো এইখানে ফর্মুলা ডাইরেক্ট ফেললেই এখান থেকে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে এবং উত্তর পাচ্ছি 9 × 10⁻³ জুল। তো খুব সহজ একটি অঙ্ক এখানে ছিল। এরকম যদি মানে 3-এর বেশি সংখ্যক আধানও থাকে তাহলেও কিন্তু আমরা এই একইভাবে অঙ্কটা করতে পারবো। সেখানে এক্সট্রা ওই আধানগুলোর গুণিতক হিসেবে আধানগুলোকে আমাদের লিখতে হবে। আচ্ছা, চলে আসি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে বলছে 8.9 × 10⁻28 গ্রাম ভর বিশিষ্ট এবং 4.8 × 10⁻10 ESU আধান বিশিষ্ট একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে যাত্রা করে এবং অন্য একটি বিন্দুতে এর গতিবেগের মান হয় 10⁹ সেন্টিমিটার পার সেকেন্ড। বিন্দু দুটির বিভব প্রভেদ ভোল্টে নির্ণয় করো। তো এখানে ভোল্টে নির্ণয় করা বলতে বোঝাতে চাইছে যে এখানে কিন্তু আমাদের এসআই পদ্ধতিতে অঙ্কটা করতে হবে, যদিও সমস্ত কিছু যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সিজিএসে দেওয়া রয়েছে, যেমন গ্রাম দেওয়া রয়েছে, ইএসইউ দেওয়া রয়েছে, সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু সিজিএস ইউনিট, কিন্তু আমাদের উত্তরটা এখানে এসআইতে বার করতে হবে। তো এখানেও একই রকমভাবে আমরা অঙ্কটা করেছি যে আমাদের শক্তির সংরক্ষণ থেকে আমরা জানি স্থিতিশক্তি ওই গতিশক্তির সঙ্গে সমান হয়, তাই স্থিতিশক্তি কিউভি ইকুয়াল লেখা রয়েছে গতিশক্তি ½ mv²। তো এখান থেকে ওই একইভাবে আমরা এখানে বিভব প্রভেদ ভি বার করেছি। বিভব প্রভেদ ভি ইকুয়াল আমরা অঙ্কটা করেছি, করে এখান থেকে উত্তর পাওয়া যাচ্ছে
দেখো এখানে যেটা হয়েছে 8.9/2 × 4.8 যেটা বেরিয়েছিল সেটা কিন্তু ইএসইউতে বেরিয়েছিল। তো আমাদের এখানে ভোল্টে বার করতে বলেছে, তাই ইএসইউ থেকে ভোল্টে কনভার্ট করার জন্য আমরা এখানে 300 দিয়ে গুণ করে নিয়েছি, করে আমরা পাচ্ছি 278.125 ভোল্ট। চলে এলাম 6 নম্বর অঙ্কে। এখানে বলেছে সম অক্ষ বিশিষ্ট আর ব্যাসার্ধের দুটি একই ধরনের সরু তারের তৈরি আংটা পরস্পর থেকে আর দূরত্ব ব্যবধানে অবস্থিত। আংটা দুটিতে যথাক্রমে Q1 ও Q2 মানের তড়িতাধান সমানভাবে বণ্টিত আছে। আংটা দুটির একটির কেন্দ্র থেকে অন্যটির কেন্দ্র পর্যন্ত কিউ তড়িতাধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে? তো অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। এখানে যেরকম রয়েছে যে দুটো সম অক্ষ বিশিষ্ট সরু তারের তৈরি আংটা পরস্পর থেকে আর ব্যবধানে রয়েছে, অর্থাৎ এদের যে ব্যাসার্ধ ছিল ব্যাসার্ধগুলোও আর ছিল, এবং এদের যেটা যে ব্যবধানে আছে সেটাও কিন্তু এই ব্যাসার্ধের সমান দূরত্বই ব্যবধানেই রয়েছে এরা। প্রথম যে আংটাটি এখানে ছবিতে আঁকা রয়েছে তার কেন্দ্রকে আমরা O1 ধরে নিয়েছি, দ্বিতীয় আংটার কেন্দ্রকে আমরা O2 ধরে নিয়েছি। প্রথম আংটাটি Q1 আধানে আহিত এবং দ্বিতীয় আংটাটি Q2 আধানে আহিত। তো এবারে বার করতে যেটা আমাদের হবে যে প্রথম আংটাটির যে কেন্দ্র অর্থাৎ O1 সেখান থেকে দ্বিতীয় আংটার যে কেন্দ্র O2, সেই O1 থেকে O2-তে যদি আমরা কোনো একটি আধানকে নিয়ে আসি তবে সেক্ষেত্রে আমাদের কত কৃতকার্য করতে হবে, এটাই আমাদের অঙ্কটা। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাদের O1 বিন্দুর বিভব জানতে হবে, আমাদের O2 বিন্দুর বিভব জানতে হবে। তো যদি এই বিভবগুলো আমরা জানি তবে যে আধানটিকে আমরা নিয়ে আসবো সেই আধানটির সঙ্গে এই বিভব পার্থক্য গুণ করলেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারছি। তো এবারে খেয়াল করে দেখো যে এখানে O1 এবং O2 বিন্দুতে বিভব নির্ণয়ের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে O1 এর জন্য যদি শুধুমাত্র আমরা দেখি যে O1 এ বিভব কী জন্য বার হবে না, Q1 আধানের জন্য আমরা O1 এ বিভব বার করতে পারছি, আবার এই পাশে থাকা Q2 আধানের জন্য আমরা কিন্তু O1 এ বিভব বার করতে পারবো। একইভাবে O2 বিভবের ক্ষেত্রে প্রথমে আমরা Q2 আধানের জন্য O2-তে বিভব বার করব, আবার পাশে থাকা Q1 আধানের জন্য আমরা O2 বিন্দুতে বিভব নির্ণয় করতে পারবো। তো সেইভাবেই করে দেখানো রয়েছে। প্রথমে করা হয়েছে O1 বিন্দুর বিভব, তাকে আমরা V1 বলে লিখেছি। তো সেখানে প্রথমে কি করা হচ্ছে, Q1 আধানের জন্য O1 এ বিভব কত Q1/R, আর Q2-র জন্য বিভব কত Q2/√2R। √2R কেন না, Q2 আধান থেকে এর দূরত্বকে আমরা ধরে নিচ্ছি √2R। তোমরা যদি ভালো করে খেয়াল করো যেটা আর লম্ব, ভূমিটাও আর, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে √2R। তো সেইভাবে আমরা এখানে কিন্তু O1 বিন্দুর বিভব নির্ণয় করে ফেলেছি, যাকে লিখেছি V1 বলে। একইভাবে O2 বিন্দুর বিভবও নির্ণয় করেছি V2 বলে, সেটাও একই রকমভাবে হচ্ছে কি Q2/R প্লাস Q1/√2R। আচ্ছা, তো এরপরে কী হয়েছে, এভাবে আমরা বিভব পার্থক্য বার করলাম, V1 - V2 করে বিভব পার্থক্য বেরিয়েছে √2 - 1/√2R ইন্টু Q1 - Q2। এবারে Q আধানটিকে আমাদের বলেছিল যে O1 থেকে O2 বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত। তো কার্য W = আমরা লিখতে পারি Q ইন্টু বিভব পার্থক্য। তো সেটাই করে দেওয়া হয়েছে, আমরা যে বিভব পার্থক্যটা বার করেছি তার সঙ্গে Qকে গুণ করে দেওয়া হয়েছে। তো এটাই হলো আমাদের 6 নম্বর অঙ্কের উত্তর। চলে এলাম 7 অঙ্কে। 7 দেখো অঙ্কে দুটো পার্ট রয়েছে A আর B করে। সেখানে A পার্টে বলছে 7 মাইক্রোকুলাম ও -2 মাইক্রোকুলাম মানের দুটি তড়িতাধান যথাক্রমে -9,0,0 সেন্টিমিটার এবং 9,0,0 সেন্টিমিটার স্থানাঙ্কে অবস্থিত। সংস্থাটি বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত না হলে মোট তড়িৎ স্থিতিশক্তির মান কত হবে, এটা প্রথম অঙ্কে বলেছে। আর সেকেন্ড পার্টে বলছে যদি আধান দুটিকে বিচ্ছিন্ন করে অসীম দূরত্বে নিয়ে যাওয়া হয় তবে কত কার্য সম্পাদিত হবে। তো এখানে আমরা ছবি একটা এঁকেছি, সেখানে আমরা এঁকেছি কি যে এটা একটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, তার কারণে -9,0,0 দেখানো হচ্ছে, আর দিকটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, যেখানে আমরা 9,0,0কে দেখিয়েছি, এবং এর মাঝে এটি কেন্দ্র, যেটাকে আমরা মূল বিন্দুকে ও বলে লিখে রেখেছি। তো নেগেটিভ এক্স অ্যাক্সিসে যেখানে -9 বিন্দু সেখানে রয়েছে কি 7 মাইক্রোকুলাম আধান, আর +9 বিন্দুতে রয়েছে -2 মাইক্রোকুলাম আধান। তো তাহলে এদের দূরত্ব কত হবে, 18 সেন্টিমিটার। এ +9 একক দূরে আর এ -9 একক দূরে অবস্থিত, তাহলে দুজনের দূরত্ব কত পাচ্ছি, 18 সেন্টিমিটার দূরত্বে তারা রয়েছে। তো এখান থেকে আমাদের তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করতে বলছে। তো স্থিতিশক্তির ফর্মুলা তো আমরা জানি, স্থিতিশক্তির ফর্মুলা কীভাবে বার করছি, U = 1/4πε0 Q1 Q2/R। তো ডাইরেক্ট সেগুলো মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা উত্তর পাচ্ছি -0.7 জুল।
আচ্ছা, চলে আসি পরবর্তী বি নম্বর অঙ্কে, যেখানে বলেছিল যদি আধান দুটিকে বিচ্ছিন্ন করে অসীম দূরত্বে নিয়ে যাওয়া হয় তবে কত কার্য সম্পাদিত হবে। তো আমরা এখানে জানি যে কোনো আধান সংস্থার স্থিতিশক্তিই হলো আধানগুলিকে বিচ্ছিন্ন করে অসীম দূরত্বে নিয়ে যাওয়ার কৃতকার্যের যে মান তার সঙ্গে সমান হয়। তো তাই জন্যে আমরা আগে যে স্থিতিশক্তিটা পেয়েছিলাম এক্ষেত্রে কৃতকার্যও তাই হবে, অর্থাৎ 0.7 জুল। চলে আসছি পরবর্তী 8 নম্বর অঙ্কে। খুব ভালো একটি অঙ্ক 8 নম্বর অঙ্ক, ভালো করে খেয়াল করো। 8 নম্বর অঙ্কে বলছে যে PQRS বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 4টি বিন্দু আধান +1 মাইক্রোকুলাম, +1 মাইক্রোকুলাম, -1 মাইক্রোকুলাম ও -1 মাইক্রোকুলাম অবস্থিত। বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 0.1 মিটার। কিউআর বাহুর মধ্যবিন্দু দিয়েছে M এবং PQRS যে বর্গক্ষেত্র তার কেন্দ্রবিন্দু বলেছে O। একটি ইলেকট্রনকে O থেকে M বিন্দুতে আনতে কত কার্য সম্পাদিত হবে। তো তাহলে এখানে যেটা করতে হবে, কৃতকার্য মানেই আমরা কি জানি, যে আধানটিকে নিয়ে যাচ্ছি সেই আধানটির সঙ্গে যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে যাচ্ছি সেই দুই বিন্দুর বিভব পার্থক্য আমাদের ওই কিউ এর সঙ্গে গুণ করতে হয়। মানে যে আধানটিকে নিয়ে যাচ্ছি সেই আধানের মানের সঙ্গে ওই দুই অবস্থানের বিভবকে বিয়োগ করে গুণ করতে হবে। তো সেটাই করব। তাহলে আমরা ও বিন্দুর বিভব বার করব, এম বিন্দুর বিভব বার করব। তো অনেকের হয়তো মনে হচ্ছে তাহলে 4টে আধানের জন্য আমরা আলাদা আলাদা করে ও বিন্দুতে একবার বিভব বার করতে পারি আর একবার এম বিন্দুতে বিভব বার করতে পারি। তো সেভাবে না করে এখানে খুব ইজি একটা ট্রিকের সাহায্যে আমরা অঙ্কটা করতে পারি। দেখো এখানে যেটা রয়েছে, এখানে 1 - 1 এটা একটা দ্বিমেরু, আবার এখানেও 1 - 1 এটাও কিন্তু একটা দ্বিমেরু। তো আমরা জানি যে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে সমস্ত বিন্দুতে বিভব কিন্তু শূন্য হয়। তো যদি এই দুটোই একটা দ্বিমেরু হয় তাহলে এদের লম্ব সমদ্বিখণ্ডক আমরা এটাকে ভাবতে পারি, এই লাইনটাকে। তাহলে এই লাইনের ওপর যে কোনো বিন্দুতে বিভব শূন্য হবে, অর্থাৎ ও বিন্দুতেও বিভব শূন্য হবে এবং এম বিন্দুতেও বিভব শূন্য হবে। তো তাহলে আমরা যদি ও বিন্দু থেকে এম বিন্দুতে কোনো আধানকে নিয়ে যাই তো সেক্ষেত্রে বিভব পার্থক্য যেহেতু 0, তাহলে এটা একটা সমবিভব তল। সমবিভব তলে কোনো আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, অর্থাৎ এক্ষেত্রে কৃতকার্যের মান হবে 0। পরবর্তী অঙ্ক 9 নম্বর অঙ্ক। এখানে বলেছে যে এ বি সি তিনটি বিন্দু যাদের স্থানাঙ্ক যথাক্রমে 0,0,2 সেন্টিমিটার, 0,3,0 সেন্টিমিটার, 0,4,5 সেন্টিমিটার, -2 × 10⁻⁻12 কুলম মানের একটি তড়িতাধানকে সি বিন্দু হয়ে এ থেকে বিতে নিয়ে যেতে সম্পাদিত কার্যের মান কত হবে। ধরে নেওয়া হয়েছে কার্টেশীয় স্থানাঙ্ক পদ্ধতির মূলবিন্দুতে 6 × 10⁻³ কুলম মানের একটি তড়িতাধান অবস্থিত। তাহলে আমরা একটা কিন্তু এখানে কার্টেশিয়ান কোঅর্ডিনেট এঁকে নিয়েছি, যেখানে আমরা এ বি সি তিনটে বিন্দু এঁকেছি। স্থানাঙ্ক অনুযায়ী এ বি সি তিনটে বিন্দু এখানে আঁকা রয়েছে। তো এখানে বলছে যে সি বিন্দু হয়ে আমাদের এ থেকে বিতে একটি আধানকে নিয়ে যেতে হবে। মানে প্রথমে সেটা এ থেকে সিতে যাবে, তারপরে সি থেকে বিতে যাবে। তো আলটিমেট সে শুরু করছে এ বিন্দু থেকে এবং যাচ্ছে কোথায় না বি বিন্দুতে যাচ্ছে। তো আমরা এখানে জানি যে তড়িৎ ক্ষেত্রে যে কৃতকার্য হয় সেই কৃতকার্য হচ্ছে পথ নিরপেক্ষ। মানে সে কোন পথে গেল সেটা কিন্তু তার কার্যের মান সেই অনুযায়ী কিন্তু নির্ভর করে না। আমরা শুধুমাত্র দেখব যে সে কোথা থেকে শুরু করেছিল এবং সে কোথায় শেষ করছে তার যাত্রাপথ। মানে সে শুরু করেছে এখানে এ বিন্দু থেকে এবং সে গেছে বি বিন্দুতে। এবার মাঝে সে সি বিন্দুতে যাক কি অন্য কোথাও ঘুরে যাক সেটা কিন্তু আমাদের এখানে লক্ষ্য নয়, আমরা কিন্তু অঙ্কের কনসিডারেশনে সেগুলো নিয়ে আসবো না। তো সেই কারণে আমরা যদি এ থেকে বিতে কৃতকার্যের ক্ষেত্রে আমরা যদি এ বিন্দুর বিভব জানি, বি বিন্দুর বিভব জানি এবং এর স্থিতিশক্তি এবং বি এর স্থিতিশক্তি, এই মানগুলোর থেকেই আমরা কিন্তু এখানে কার্য বার করতে পারি। মানে যেভাবে আমরা কার্য বার করার নিয়ম কি না, আধানটির সঙ্গে দুটো বিন্দুর বিভবকে বিয়োগ করতে হয়। অর্থাৎ এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব যদি আমরা জানি, দুটো বিন্দুর বিভবকে আমরা বিয়োগ করব, তার সঙ্গে আমরা যে আধানটাকে নিয়ে আসছি সেই আধানটাকে গুণ করে দেবো, এই তো কাজ। তো এখানে আমরা অঙ্কটা করেছি স্থিতিশক্তির মাধ্যমে, যে এই দুটো আধান মানে একটা আধান ও বিন্দুতে ছিল, তার জন্য এ আর বিন্দুতে যে বিভব তৈরি হয়েছে,
তো সেই বিভবের সঙ্গে যে আধানটাকে আমরা নিয়ে আসছি তাকে যদি গুণ করে দিই, তার মানকে যদি গুণ করে দিই, তাহলেই সেটা আমাদের স্থিতিশক্তি হয়ে যায়। তো যাই হোক, সেইভাবে আমরা এ বিন্দু স্থিতিশক্তি এবং বি বিন্দু স্থিতিশক্তি বার করেছি। সেই দুই স্থিতিশক্তির বিয়োগফলকেই সেখান থেকেই আমরা কার্যের মান বার করে ফেলতে পারি। তো দেখে নাও, এখান থেকে এ বিন্দু স্থিতিশক্তিকে আমরা লিখছি ইউ এ বলে। সেখানে আমরা কি করেছি, ফর্মুলা কি Q1 Q2 বাই আর। এখানে 2 সেন্টিমিটার দেওয়া ছিল, সেটাকে আমরা মিটারে কনভার্ট করার জন্য 2/100 করেছি। তার কারণ ও থেকে এ বিন্দু দূরত্ব কত, 2 সেন্টিমিটার ছিল। একইভাবে বি বিন্দুর জন্য সেখানে আমরা কিন্তু ইউবি বলে সেখানকার স্থিতিশক্তি বার করেছি। সেখানে ও থেকে বি এর দূরত্ব 3 সেন্টিমিটার, সেখানেও মিটারে আনার জন্য আমরা 3/100 করেছি। তো একইভাবে এখান থেকে কৃতকার্য বার করলাম, ডাব্লিউ ইকুয়াল ইউবি মাইনাস ইউএ করে। সেখান থেকে আমরা কৃতকার্যের মান পাচ্ছি 18 × 10⁻⁻4 জুল। সেট 2 এর 10 নম্বর অঙ্কে দেখে নিই কী বলছে। তো অঙ্কটায় বলছে 5 × 10⁹ কুলম্ব আধান বিশিষ্ট 40 মিলিগ্রাম ভরের একটি বিন্দুকণা 10⁻⁻8 কুলম্ব মানের একটি ধনাত্মক বিন্দু আধানের দিকে সরাসরি অগ্রসর হলো। প্রাথমিক অবস্থান থেকে বিন্দুকণাটি যখন 10 সেন্টিমিটার দূরত্বে রয়েছে তখন তার বেগ 50 মিটার পার সেকেন্ড। প্রাথমিক অবস্থান থেকে কত দূরে বিন্দুকণাটি তাৎক্ষণিকভাবে স্থির অবস্থায় আসবে? বিন্দুকণাটির যাত্রাপথে ত্বরণের মান কি ধ্রুবক থাকবে? এইরকম একটি প্রশ্ন করা হয়েছে। তো শুরুতেই বলে নিই যে এই অঙ্কের ডেটাতে কিছু ভুল রয়েছে, যার জন্যে তোমরা হয়তো যখন করবে অঙ্কটার দেখবে যে উত্তর মিলছে না। তো সেই জন্যে উত্তরটার অঙ্কের যে উত্তর সেটা মেলানোর জন্য আমরা কি করেছি, এই প্রথমে যে আধানটি দেওয়া ছিল 5 × 10⁹ কুলম্ব, তার জায়গায় আমরা ধরেছি আধানের মান 2.6 × 10⁻⁻5 কুলম্ব। তো তোমরা যদি এই আধানটি ধরে অঙ্কটা করো দেখবে অঙ্কটা মিলে যাবে, আর যদি এটা ধরে করো তখন দেখবে যে উত্তর হয়তো মিলবে না, কিন্তু অঙ্কটা ভুল হবে না। সেক্ষেত্রে অঙ্ক ঠিকই থাকবে, হয়তো বইয়ের উত্তরের সঙ্গে সেটা মিলবে না। তো অঙ্কের প্রসেসটা আমরা দেখে নিই যে অঙ্কটা কীভাবে করব। তো এখানে আমরা ধরে নিয়েছি প্রাথমিক অবস্থান থেকে আর দূরত্বে ওই বিন্দু কণা যেটা রয়েছে সেটা স্থির অবস্থায় আসবে। তো এখানে আমরা একটা কনসিডারেশন করেছি, যেটা হচ্ছে প্রাথমিক অবস্থানে কণার শক্তি সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি তার সঙ্গে সমান। তো তাহলে যেটা হবে, যখন কণাটি আর দূরত্বে পৌঁছবে তখন আর দূরত্বে স্থিতিশক্তির বৃদ্ধি সেটা গতিশক্তির হ্রাসের সঙ্গে সমান হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আর দূরত্বে ওই জিনিসটার বেগ, যে কণাটা চলছিল সেই কণাটার বেগ 0 হবে। তো তাহলে আর দূরত্বে স্থিতিশক্তির বৃদ্ধি কত হবে? আমরা এখানে ফর্মুলা লিখেছি, স্থিতিশক্তির যে ফর্মুলা হয় 1/4πε0 Q1 Q2 বাই আর। আর গতিশক্তির যে হ্রাস সেটা লিখেছি 12 mv²। অর্থাৎ গতিবেগ ছিল কত? গতিবেগ বলে দিচ্ছিল 50 মিটার পার সেকেন্ড। তো সেখান থেকে বেগ কমতে কমতে বেগ 0 হয়ে যাবে। তো অন্তিম যে গতিশক্তি সেটার মান তো 0ই থাকবে, সেই জন্য সেটা লেখার কোনো প্রয়োজন নেই। আগে গতিশক্তি কত ছিল? সেটা ছিল 12 mv²। তো সেটা লিখলেই চলবে। তো এবারে কি করেছি, এবারে জাস্ট মানগুলো আমরা বসিয়ে দিয়েছি এখানে। দেখো এখানে Q1 এর মান আমি বসিয়েছি 2.6 10⁻⁻5 কুলম্ব। এবার তোমরা যদি Q1 এর মান ওই যেটা বইয়ে দেওয়া রয়েছে 5 × 10⁹ বসাতেই পারো, কোনো অসুবিধা নেই, উত্তরটা মিলবে না, বাকি অঙ্কটা কিন্তু ঠিকই থাকবে। আচ্ছা, Q2 হচ্ছে কি, যে আধানটা বলেছে যে আধানের দিকে অগ্রসর হবে, তাহলে সেটা কত না 10⁻⁻8 কুলম্ব। আচ্ছা, দূরত্ব কত আর, সেটাকে আর বলেই লিখে রেখেছি। এদিকে রয়েছে 12 mv²। তো 12 m কত? m বলেছিল 40 মিলিগ্রাম। তো সেখান থেকে আমরা 40কে কেজিতে নিয়ে গেছি, তার জন্য 10⁻⁻6 দিয়ে গুণ করেছি 40কে। আর বেগ ছিল 50 মিটার পার সেকেন্ড, তার জন্য বেগকে 50 লিখেছি, 50² হয়ে গেছে 12 mv² যেহেতু ছিল। তো সেখান থেকে আমরা দেখছি যে আর এর মান পাচ্ছি 4.68 সেন্টিমিটার। আচ্ছা, এর সঙ্গে আরেকটি কোশ্চেন করেছিল, যেটা ছিল যে বিন্দুকণাটির যাত্রাপথে ত্বরণের মান ধ্রুবক থাকবে কি না। তো এখানে উত্তর হচ্ছে যে না, ত্বরণের মান এখানে কিন্তু ধ্রুবক থাকবে না। তার কারণ কি, ত্বরণের মান তখনই ধ্রুবক থাকে যখন ত্বরণ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যে বলটি প্রযুক্ত হয় সেই বল যদি ধ্রুবক থাকে তখন ত্বরণ ধ্রুবক থাকে। মানে আমাদের ফর্মুলায় যেটা নিউটনের দ্বিতীয় সূত্র F = ma,
সেখানে এফ যদি ধ্রুবক থাকে তবেই কিন্তু এ ধ্রুবক থাকা সম্ভব, কিন্তু এফ যদি ধ্রুবক না থাকে তাহলে কি করে ত্বরণ ধ্রুবক থাকবে? এক্ষেত্রে কিন্তু এফ ধ্রুবক নেই। তার কারণ আমরা লিখেছি, দেখো এখানে দেখা যাচ্ছে যে গতিশীল কণাটির উপরে প্রযুক্ত তড়িতাকর্ষণ বল এফ হচ্ছে তোমার 1/r² সমানুপাতিক, মানে r² ব্যস্তানুপাতিক ফোর্সটা। তো আর এর মান যেহেতু ক্রমশ হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে এফ এর মান বৃদ্ধি পাবে। যেহেতু দূরত্ব কমেছে তাহলে ফোর্স বাড়বে, তো যত ফোর্স বাড়বে তত ত্বরণ বাড়বে, তো সেক্ষেত্রে ত্বরণের মান কিন্তু ধ্রুবক থাকবে না। চলে এলাম পরবর্তী 11 নম্বর অঙ্কে। সেখানে বলছে যে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে তড়িৎ বিভব v = 3x + 2y² সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। সেখানে v ভোল্ট এককে এবং x y মিটার এককে প্রকাশিত। 3,1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তো এরকম একটা অঙ্ক দিয়েছে। তো চলো কীভাবে করা যায় দেখি। তো এখানে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পোটেনশিয়ালের যে সম্পর্ক সেটা হচ্ছে E = dvdx i ক্যাপ মাইনাস dvdy j ক্যাপ। তো যেহেতু ভিটা এক্স ওয়াই এককে প্রকাশিত, সেই জন্য শুধুমাত্র কিন্তু আমরা dvdx dvdy নিলাম। যদি ভি এর মধ্যে জেড থাকতো তাহলে কিন্তু আমরা ডিজেডও নিতাম। তো যাই হোক, তো এখানে শুধুমাত্র আমরা এক্স ওয়াই নিয়ে কাজ করছি। ভি বলে দিয়েছে 3x + 2y²। এখান থেকে আমরা কি করলাম, ডেল ভি ডেল এক্স মান বার করলাম, কত 3 হয়। ডেল ভি ডেল ওয়াই বার করলে কত হয়, 4y হয়। তার কারণ কি, 2y² ছিল, সেখান থেকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কি পেলাম, 4y পেলাম। এবার 3,1 বিন্দুতে ডেল ভি ডেল এক্সের মান কত 3, কারণ শুধু 3 রয়েছে, তো এখানে তো এক্স ওয়াই কিছু নেই, তো মান বসানোর কোনো উপায় নেই। আচ্ছা, ডেল ভি ডেল ওয়াই যেটা রয়েছে কত ছিল, 4y ছিল, তো সেখানে 3,1 বিন্দু মানে আমরা ওয়াইতে যদি 1 বসাই তাহলে ডেল ভি ডেল ওয়াই এর মান কত হচ্ছে, 4 হচ্ছে। তো এবার তাহলে এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড যে ভেক্টরটা সেটা কত পাচ্ছি, আমরা ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই এর জায়গাতে এই মানগুলো বসিয়ে দেবো, তাহলে আসছে কত, -3i - 4j। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মড মান কত হয়, √3² + 4², তো করলে আমরা পাচ্ছি 5 ভোল্ট/মিটার। আচ্ছা, 11 নম্বর অঙ্কের পরে চলে আসবো 12 নম্বর অঙ্কে। দেখো 12 নম্বর অঙ্কে কি বলছে, বলছে যে কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব vx কেবলমাত্র x এর উপর নির্ভর করে এবং vx এর মান দিয়ে দিয়েছে ax - bx³, যেখানে a এবং b ধ্রুবক। x অক্ষের কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে এটা জিজ্ঞেস করেছে। তা আমরা কি করলাম, এখান থেকে আমরা vx থেকে আমরা dvdx করে ইলেকট্রিক ফিল্ডের মান বার করলাম। ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল করছে কি -dvdx, সেখান থেকে এই জিনিসটাকে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি a - 3bx²। আচ্ছা, তো বলছি যে এক্স অক্ষের কোন স্থানে প্রাবল্যের মান 0 হবে, তো আমরা আগেই করেছিলাম কি, প্রাবল্যটাকে 0 ধরে নিলাম। তাহলে এই সমীকরণটা যদি 0 হয় সেখান থেকে আমরা এক্স এর মান খুব সহজেই পেয়ে যাচ্ছি। এক্স এর মান হচ্ছে √a/3b। বেশ, তো চলে আসছি পরবর্তী 13 নম্বর অঙ্কে। তো দেখো 13 নম্বর অঙ্কে কি বলছে। 13 নম্বর অঙ্কে বলছে এক্স ওয়াই তলে এক্স ওয়াই বিন্দুতে তড়িৎ বিভব v = -kxy মূল বিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। তো একই রকম আগের যে অঙ্কগুলো আমরা করলাম সেই একইভাবে অঙ্কটা করব। এখানেও আমরা ভি বলে দিয়েছে, kxy আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব, -ডেল ভি ডেল এক্স i ক্যাপ করে -ডেল ভি ডেল ওয়াই j ক্যাপ করে। আচ্ছা, তো সেখান থেকে আমরা ই এর মান কত পাচ্ছি, ই ভেক্টরের মান পাচ্ছি -ky i ক্যাপ -kx j ক্যাপ। এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা পেয়ে যাচ্ছি, এটা ভেক্টর যখন দিয়েছে তার ম্যাগনিটিউড আমরা বার করতে জানি, সেখান থেকে আমরা পেলাম কত, k × √x² + y²। এবার দেখো যে আমরা পজিশন ভেক্টরের ফর্মুলা থেকে জানি যে পজিশন ভেক্টর r ইকুয়াল কি হয়, ix + jy হয়। তাহলে পজিশন ভেক্টরের মড মান কত হয়, √x² + y²। তো এইখানে যে √x² + y² ছিল, সেখানে আমরা তাহলে r এর মড ভ্যালুটা বসিয়ে দিতে পারি, তার ফলে আমাদের উত্তর এলো kr। ইলেকট্রিক ফিল্ডের মান তাহলে আমরা কত পেলাম, kr। 13 নম্বর অঙ্কর পরে চলে এলাম 14 নম্বর অঙ্কে। বলছে একটি স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুটি বিন্দু এ ও বি যথাক্রমে 1 মিটার ও 2 মিটার দূরে অবস্থিত। দূরত্ব x এর অপেক্ষক হিসেবে তড়িৎ ক্ষেত্রটির মান E = 5/x²। এ ও বি বিন্দুদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে। তো
তো এখানে এবার দেখো এখানে কিন্তু উল্টো ব্যাপার দিয়েছে, আগের অঙ্কগুলোতে যেমন ভি দিয়ে দিয়েছিল আমরা ই বার করছিলাম, এই অঙ্কটাতে কি দিয়েছে দেখো এখানে কিন্তু ই বলে দিয়েছে, সেখান থেকে আমরা ভি এর মান বার করব। তো কিভাবে করছি দেখো, এখানে আমরা জানি যে ই অর্থাৎ মাইনাস ডিভি ডিএক্স, সেটা মানে তাহলে 5/x²। তো এখান থেকে ডিভি কত হবে, ডিভি হচ্ছে 5/x² ইন্টু ডিএক্স। এবার ডিভিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেখান থেকে আমরা ভি এর মান পেতে পারি, তো সেটাই করা হয়েছে এখানে, যে ডিভির ইন্টিগ্রেশন করেছি, লিমিট দিয়েছি 0 থেকে ভি, আর এদিকে dx/x² ইন্টিগ্রেশন করেছি, লিমিট দিয়েছি 2 থেকে 1, কারণ আমাদের দূরত্ব বলেছিল 1 মিটার আর 2 মিটার। আচ্ছা, তো সেখান থেকে আমরা ভি এর মান কত পাচ্ছি, ভি এর মান পাচ্ছি 2.5 একক। খুব সহজ অঙ্কটা, জাস্ট মানে আমরা ডিভির ইন্টিগ্রেশন করে এখান থেকে ভি এর মান বার করে ফেলতে পারবো। তো যখনই আমাদের তাহলে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবে সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে ভি পাবো, যদি ভি দিয়ে দেয় আমরা ডেরিভেটিভ করে ই পাবো, এটা মনে রাখবে। আচ্ছা, চলে আসছি পরের অঙ্ক 15 নম্বর অঙ্ক। সেখানে কি বলছে চলো দেখে নিই। 15 নম্বর অঙ্কে বলছে যে একটি তড়িৎ বিভবের সমীকরণ ভি ইকুয়াল 2xyz², যেখানে ভি এর একক ভোল্ট, এক্স ওয়াই জেড এদের একক দিয়ে দিয়েছে মিটার, একটি বিন্দুর অবস্থান 3i - 2j + 4k মিটার হলে এই বিন্দুটিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করো। যেখানে বলছে ভি কত, ভি বলছে 2xyz²। আচ্ছা, তো তাহলে ভি দিয়ে দিয়েছি মানে আমরা কী করবো, তাহলে ইলেকট্রিক ফিল্ড বার করতেই পারি, ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল জেড করে। তো সেভাবেই আমরা দেখো পরপর সাজিয়ে করেছি, যে ডেল ভি ডেল এক্স করেছি, একবার এই ভি এর মানটাকে একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, কত এসছে 2yz², একবার ওয়াই এর জন্য ডেরিভেটিভ করেছি, এসছে 2xz², একবার জেড এর জন্য ডেরিভেটিভ করেছি, এসছে 4xyz। তো এভাবেই ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম। এবারে যে বিন্দুটা বলেছে, মানে এখানে একটি অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছিল 3i - 2j + 4k, তো এটির স্থানাঙ্ক তাহলে কত হবে 3, - 2, 4। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বার করছি কোথায়, 3, - 2, 4 বিন্দুতে। তো সেখানে আমরা এই ইলেকট্রিক ফিল্ডের যে ভেক্টর যে পেলাম, সেখানে xyz এর জায়গায় যদি এই মানগুলো বসিয়ে দিই, তখন দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা কত পাচ্ছি, 16i - 96j + 96k এরকম একটা কিছু পাচ্ছি। এখান থেকে খুব সহজেই আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বার করতে পারি। তো ম্যাগনিটিউডটা কত আসছে দেখো, এগুলোকে রুট করে জিনিসগুলোর হোল স্কোয়ার যদি করলে আসছে 150 নিউটন পার কুলম। এবার এলাম 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক আমাদের সেট 2 এর তড়িৎ বিভবের লাস্ট অঙ্ক। তো কি বলছে দেখো, সেখানে বলছে যে দুটো বিন্দু দিয়েছে -d/2, 0, 0 এবং +d/2, 0, 0 স্থানাঙ্কে +q এবং -q মানের দুটি বিন্দু আধান অবস্থিত। শূন্য বিভব মানের সমবিভব তলের সমীকরণটি নির্ণয় করো। তো শূন্য বিভব মান হচ্ছে যে, তাহলে আমাদের একটা বিন্দু এখানে নিতে হবে, যে বিন্দুতে এই +q এবং -q আধান দুটির জন্যই বিভবের মান শূন্য হবে, এরকম একটি বিন্দু আমাদের ধরে নিতে হবে, এবং সেই বিন্দুটা যে তলে অবস্থান করছে বা তার যে সঞ্চার পথ, সেটি হবে ওই সমবিভব তলটির সমীকরণ। তো আমরা এখানে একটা কোঅর্ডিনেট এঁকেছি xyz। তো সেখানে দেখা যাচ্ছে যে পজিটিভ এক্স অ্যাক্সিস যেটা, অর্থাৎ d/2 বিন্দু যেটা, সেখানে -q আধানকে রাখা হয়েছে। অপরদিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস যেটা, অর্থাৎ -d/2 বিন্দুতে একটি +q আধানকে রাখা হয়েছে। আচ্ছা, এবার আমরা ধরে নিয়েছি এখানে যে একটা পি বিন্দু ধরলাম, যেখানে বলছে যে আধান দুটির জন্য বিভবের মান আমরা শূন্য হবে এরকম ধরে নিলাম, এবং বলছি যে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণটি হচ্ছে ওই সমবিভব তলের সমীকরণ, যেটা আগে বললাম আর কি। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা ছবি এঁকেছি, সেখানে আমরা এই এক্স অ্যাক্সিসটাকে আরেকবার এঁকেছি, যেখানে এক্স অ্যাক্সিসের নেগেটিভ পয়েন্ট আর পজিটিভ পয়েন্টকে দেখানো হয়েছে। নেগেটিভ এক্স অ্যাক্সিসের নেগেটিভে রয়েছে +q বিন্দু, পজিটিভে রয়েছে -q বিন্দু, আর যে কোনো একটি পি বিন্দু আমরা xyz স্পেসে ধরে নিয়েছি। এটা কোনো তলে নেই, এটা একটা স্পেসে অবস্থান করছে। আচ্ছা, তো তাহলে একবার +q এর জন্য পি বিন্দুতে বিভব বার করব, একবার -q এর জন্য পি বিন্দুতে বিভব বার করব, মোট বিভবের মান ধরে নেব 0, করে আমরা দেখব যে পি বিন্দু কোন তলে অবস্থান করছে। আচ্ছা, তো এখান থেকে আমরা তাহলে পি বিন্দুর দূরত্ব নির্ণয় করে নিই, একবার এ থেকে একবার বি এর থেকে। তো এ থেকে পি এর দূরত্বকে আমরা লিখেছি এপি ভেক্টর দিয়ে, সেটার ভেক্টর ফর্ম লিখেছি কি দেখো, i x - d/2 + j y + k z। যেহেতু এক্স এর থেকে নেগেটিভ দিকে সেটা -d/2 অবস্থানে রয়েছে, তাই জন্যে তার মানটাকে এভাবে লিখেছি, আর বাকিটা তো সে রয়েছে ওয়াই জেড স্পেসে, তাই জন্যে
ওয়াই জে ক্যাপ কে জেড ক্যাপ বলে লেখা হয়েছে। আচ্ছা, যাই হোক, বিপির মান চলে আসছি। বি থেকে পি বিন্দুর যে দূরত্ব, সেখানে কি হবে, সেখানে হচ্ছে সেটা কিন্তু এক্স অ্যাক্সিসের পজিটিভ d/2 মানে দূরত্বে বি বিন্দুর অবস্থানটা। তো তাহলে বিপি ভেক্টরটা কোরমভাবে লেখা গেছে যে এক্স প্লাস d/2 ওয়াই ক্যাপ ওয়াই জে ক্যাপ আর কে জেড, এইভাবে আমরা জিনিসটাকে লিখেছি জেড কে ক্যাপ বলে। আচ্ছা, দুটি আধানের মধ্যে এবার পি বিন্দুতে বিভব কত হবে, তো আমরা আগেই বলে নিচ্ছি যে পি বিন্দুটা এমন বিন্দু, সেখানে কি হবে না, দুটো আধানের জন্য বিভবের মান হবে 0। তো আমরা বিভবের ফর্মুলা দিয়েছি 1/4πε0 q/ap আর 1/4πε0 মাইনাস কিউ এর জন্য মাইনাস q/bp, টোটালটা 0। তাহলে এখানে এপি আর বিপির আমরা মান বসিয়ে দিয়েছি। এগুলো তো এপি বিপি ভেক্টর ফর্ম ছিল। এবার মান বসালে কি হয়, তোমরা জানো যে রুট ওভার ফর্মে লিখতে হয়, রুট ওভার এটা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকমভাবে লিখতে হয়। তো সেরকমভাবে লিখেছি জিনিসটাকে, লিখে এটাকে আমরা সলভ করেছি। দেখে নাও সলভটা কীভাবে সলভ করা হয়েছে। তো এখান থেকে সলভ করে আমরা যেটা পেলাম যে 2xd = 0 পেলাম, যেখানে ডিটা হচ্ছে আমাদের দূরত্ব। এখানে আমরা বলে নিয়েছি যে যদি ডি নট ইকুয়াল 0 হয়, তো অবশ্যই ডি নট ইকুয়াল 0ই হবে, ডি এর মান তো 0 নয়, আমরা তো দেখতেই পেলাম। ডি নট ইকুয়াল 0 হলে এই 2xd = 0 সমীকরণে আমরা বলতে পারি যে এক্স এর মান তাহলে 0 হবে। তো সেখানেই আমরা বলছি যে তাহলে সমবিভব তলের সমীকরণটি হলো x = 0।